ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের পরের টপিক হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়? জলপ্রপাত সৃষ্টি হওয়ার কীভাবে দেখো, যখন পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে যদি কঠিন ও কোমল শিলাস্তর ওপর নিচে আড়াআড়িভাবে বা তির্যকভাবে থাকে, তখন কি হচ্ছে, কোমল শিলাস্তর যেটা আছে সেটা কঠিন শিলাস্তরের থেকে আরও তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে যাচ্ছে এবং নদী প্রবাহ পথে একটি খাড়া ঢালের সৃষ্টি করে। এই অবস্থায় নদীর স্রোত তখন খাড়া ঢাল বরাবর যখন খাড়া ঢাল বেয়ে প্রবল বেগে নিচে পড়ছে, সেইটাই হচ্ছে জলপ্রপাত। তো এটা উদাহরণ হিসেবে বলা যায় কর্ণাটক রাজ্যে সবরমতী নদীর ওপর সৃষ্টি হওয়া যে গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত আছে, যে সেটি হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত, যার উচ্চতা হচ্ছে 253 মিটার। আর যদি বলো সব থেকে উচ্চতম জলপ্রপাত পৃথিবীর, তাহলে সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত, সেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এরপর আসছে প্রপাতকূপ বা প্লাঞ্চ পুলও বলা হয়। প্রপাতকূপ কীভাবে সৃষ্টি হচ্ছে দেখো, যখন জলপ্রপাতের জলধারা সজোরে আছড়ে পড়ার ফলে জলপ্রপাতের নিচে প্রবল জলস্রোতের আঘাত ও জলঘূর্ণির সৃষ্টি হয়। এই সৃষ্টি হওয়ার ফলে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে একটা গোলাকার গর্তের সৃষ্টি হয়, সেটাকেই বলা হয় প্রপাতকুল। তো প্রপাতকুল কী জিনিস? যখন জলপ্রপাতের জলধারা সজোরে আছড়ে পড়ার ফলে সেখানে একটা জলস্রোতের আঘাত ও জলঘূর্ণির সৃষ্টি হলো, তারপর বুদবুদ ক্ষয়ের মাধ্যমে প্রায় গোলাকার গর্ত সৃষ্টি হয়, তাকে বলা হয় প্রপাতকুল। তারপর হচ্ছে কি মন্থকূপ বা এটাকে পট হলো বলা হয়। এটা কখন হচ্ছে? ধরো যখন পার্বত্য গতিতে নদী খাতের কোনো অংশে যখন কোমল শিলাস্তর যখন রয়েছে, তখন এই কোমল শিলাস্তর নদীবাহিত শিলাখণ্ডের আঘাতে নদীগর্ভে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে ছোট বড় বিভিন্ন গর্তের সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে মন্থকূপ। তো এটা কীভাবে হচ্ছে? যখন নদী পার্বত্য গতিতে আছে, তখন নদী গর্ভে কোনো অংশে ধরো কোমল শিলাস্তর রয়েছে, সেই কোমল শিলাস্তরটা নদীবাহিত যে শিলাখণ্ড তার আঘাতে নদীগর্ভে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হয়ে সেটা ছোট বড় বিভিন্ন গর্ত সৃষ্টি হচ্ছে। এই যে গর্ত, এইগুলোকেই বলা হয়, নদীগর্ভে যেই গর্তগুলো সৃষ্টি হচ্ছে তাকেই বলা হচ্ছে মন্থকূপ। তো নদীগর্ভে মন্থকূপ সৃষ্টি হওয়ার জন্য নদীর গভীরতা বাড়ছে। এটার এক্সাম্পল হচ্ছে ঝাড়খণ্ডের খড়কাই নদীর গর্ভে এই অনেক মন্থকূপ তৈরি হয়েছে। তারপরে টপিক হচ্ছে সঞ্চয় ও অবক্ষেপণের ফলে নতুন সৃষ্ট হওয়া ভূমিরূপ। প্রথমে আসছে পলল ব্যাজনী হচ্ছে কি? এটা তৈরি হয় পার্বত্য অঞ্চলে। তো পার্বত্য অঞ্চল পেরিয়ে যখন নদী সমভূমিতে এসে পড়ে, তখন যে নদী উপত্যকার ঢাল সেটা হঠাৎ করে কমে যাওয়ার পর নদীর বহন ক্ষমতা, স্রোতের যে বেগ, দুটোই হঠাৎ করে কমে যাচ্ছে। এই অবস্থায় কী হচ্ছে, নদী উপত্যকার যে পলি কাঁকর নুড়ি বালি এই সমস্ত কিছু একটি শঙ্কুর আকারে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে পলিশঙ্কু। এই যে পলিশঙ্কু তৈরি হলো, এরপর সমভূমিতে নদী যখন আসছে, সমভূমি অঞ্চলে নদী পলিশঙ্কুর উপর দিয়ে নানান খাতে প্রবাহিত হয়ে পলিশঙ্কুটিকে অর্ধগোলাকার আকৃতি ধারণ করছে। দেখতে অনেকটা হাত পাখার মতো লাগে। তখন এই অর্ধগোলাকার পরিশঙ্কুটিকে বলা হচ্ছে, বা অর্ধগোলাকার এই ভূমিরূপটিকে বলা হচ্ছে পলল ব্যাজনী, কারণ সেটি দেখতে হাত পাখার মতো লাগে, তাই জন্যে। তো যেসব নদীর জলে পলির পরিমাণ কম আর কিন্তু জলের প্রবাহ বেশি, সেই সমস্ত নদীতেই এই পলল ব্যাজনী সৃষ্টি হচ্ছে। তো কোশ্চেন আসতে পারে, পলল ব্যাজনী সৃষ্টি হওয়ার জন্য কী অবস্থা দরকার বা কী কন্ডিশন দরকার? তো বলবে কি, যেখানে নদীর জলে পলির পরিমাণ কম আর তার সাথে জলের প্রবাহ বেশি, সেখানে এই পলল ব্যাজনী সৃষ্টি হয়। উদাহরণ হিসাবে বলা যায় যে হিমালয়ের রকি আন্দিজ প্রভৃতি ভঙ্গিল পর্বতের পাদদেশে এই পলল ব্যাজনী দেখা যায়। তারপরে হচ্ছে নদীবাগ কি? যেমন যখন কোনো সমভূমি অঞ্চলে নদী প্রবাহ পথে যখন চড়া সৃষ্টি হচ্ছে, এই চড়া সৃষ্টি হলে সেই বাধাটা এড়ানোর জন্য নদী আঁকাবাঁকা পথে এগোচ্ছে। আঁকাবাঁকা পথে যখন প্রবাহিত হচ্ছে, তখন নদীর এই আঁকাবাঁকা প্রবাহকেই বলা হচ্ছে নদীবাগ। তো অতিরিক্ত ক্ষয়ের ফলে বেঁকে যাওয়ার অংশে খাড়া পাড় সৃষ্টি হচ্ছে। আর যে বাঁদিকে নদী গর্ভে যেখানে নিম্ন ক্ষয় হচ্ছে, সেখানে নদীর গভীরতা বেশি হচ্ছে।
আর নদীর বাঁদিকে উল্টো দিকে স্রোতের বেগ কম, সেখানে সঞ্চয় কাজটা বেশি হচ্ছে, সেখানে ঢালু পাড় তৈরি হচ্ছে। এরপর আসে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কখন হচ্ছে? যখন নদী মধ্যপ্রবাহে আছে, নদী যখন মধ্যপ্রবাহে আছে তখন নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার পর নদীর বাঁকের অবতল ঢালে, মানে যেখানে জলস্রোতের আঘাত বেশি পায় সেই জায়গায় ক্ষয়টা বেশি হচ্ছে, আর উত্তল ঢালে সঞ্চয় বেশি হচ্ছে। এর ফলে যে পার্শ্বক্ষয় হচ্ছে, পার্শ্বক্ষয়ের ফলে নদীর বাঁকের যে মধ্যবর্তী অংশ, সেই অংশটা ক্ষয় পেতে পেতে একটা টাইমে সংকীর্ণ হয়ে গেল। সংকীর্ণ হতে হতে একটা টাইমে সেটা জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে নদী সোজা পথে এগোচ্ছে। এরপরে যে অংশটা বাদ চলে গেল, যে পরিত্যক্ত অংশ বা বাকি যে বাঁকটা রয়েছে, সেটা হ্রদের মতো অবস্থান করছে। এটা দেখতে ঘোড়া খুরের মতো হয়। এই ধরনের যে হ্রদ সৃষ্টি হচ্ছে তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলছে। তো মানে কি বললাম, যে মধ্যপ্রবাহে নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে তখন নদীর বাঁকের যে অবতল ঢালে ক্ষয় বেশি হচ্ছে, আর উত্তল ঢালে সঞ্চয় বেশি হচ্ছে। এর ফলে যে পার্শ্বক্ষয়ের ফলে নদীর বাঁকের যে মাঝের অংশ, সেটা ক্ষয় পাচ্ছে পেতে পেতে কী হচ্ছে, একটা টাইমে সেটা সংকীর্ণ হয়, সংকীর্ণ হতে থাকলো এবং একটা টাইমে সেটা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর এই জায়গাটা জোড়া লেগে গেল, তো নদীর গতিপথ সরলরেখার মতো হয়ে গেল, সমান হয়ে গেল। আর যেই জায়গাটা পরিত্যক্ত হলো সেটা হ্রদের মতো অবস্থান করছে। এটাই হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো কোথায় দেখা যাচ্ছে? বদ্বীপ অঞ্চলে গঙ্গার নিম্ন অববাহিকায় এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যাচ্ছে। তারপর হচ্ছে কি প্লাবনভূমি। প্লাবনভূমি কী? প্লাবনভূমি হচ্ছে নদী যখন নিম্ন প্রবাহে স্রোতের বেগ কম থাকছে, তখন নদীগর্ভে নুড়ি বালি এসব কাদা সঞ্চিত হতে 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 নদীর গভীরতা কমতে থাকে। কমতে থাকার জন্য নদীর জলধারণ ক্ষমতা কমছে। এই অবস্থায় কী হচ্ছে, বর্ষাকালে যখন প্রবল বর্ষণের ফলে নদীগর্ভে অতিরিক্ত জল এসে পড়লে দুকূল ছাপিয়ে যায়। দুকূল ছাপিয়ে গেলে প্লাবন দেখা যাচ্ছে। তো প্রতি বছর প্লাবনের ফলে নদীর দুই তীরে যে পলি, কাদা, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমির উপরে সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে প্লাবনভূমি। সিন্ধু, গঙ্গা, বৈতী প্রভৃতি নদী নিম্ন অববাহিকায় আর প্লাবনভূমি দেখা যায়। আর অন্য দেশ বলতে গেলে মিশরের নীল নদের গতিপথে স্বাভাবিক বাঁধ ও অনেক বিস্তৃত প্লাবনভূমি আমাদের চোখে পড়ে। তারপর হচ্ছে কি স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ হচ্ছে যখন নদীতে বন্যা হয়। বন্যার সময় কী হয়, নদীর জলের সঙ্গে পলি, কাদা, বালি এইসব পদার্থ দুপার বরাবর সঞ্চিত হয়ে প্রাকৃতিকভাবে একটি উঁচু বাঁধের সৃষ্টি করে, সেটাই হচ্ছে কি স্বাভাবিক বাঁধ। এর বৈশিষ্ট্যতে বলা যায় যে স্বাভাবিক বাঁধ সেটা প্লাবনভূমির থেকে আরও 2-3 মিটার বেশি উঁচু হয়। আর বড় বড় নদী স্বাভাবিক বাঁধ প্রায় 2 কিলোমিটার পর্যন্ত চওড়াও হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে বলা যায় আমাদের কলকাতা শহর গঙ্গার স্বাভাবিক বাঁধ, আমাদের কলকাতা শহর গঙ্গার স্বাভাবিক বাঁধের ওপরেই অবস্থিত। তারপর হচ্ছে খাড়ি কীভাবে সৃষ্টি হচ্ছে? যেমন মোহনার কাছে নদীর জলস্রোত যদি খুব বেশি থাকে, অথবা সমুদ্রে যখন বেশি গভীর হলে, অথবা সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতা যদি খুব বেশি হয়, তখন কি হয়? তখন মোহনার কাছে পলি সঞ্চিত হয় না, পলি সঞ্চিত হচ্ছে না। তো পলি সঞ্চিত না হলে বদ্বীপও সৃষ্টি হবে না। তখন কি হবে? তখন নদী মোহনাটা যদি যথেষ্ট খোলা বা প্রশস্ত যদি থাকে, তো সেই ধরনের খোলা ও প্রশস্ত নদী মোহনাকে বলা হচ্ছে খাড়ি। তো খাড়ি এক কথায় যদি খাড়িকে বলতে যাই, যেখানে নদীর জলস্রোত খুব বেশি, অথবা সমুদ্র যদি বেশি গভীর হলে সমুদ্র স্রোত অপসারণ করে দিচ্ছে, সব কিছুকে অপসারণ করে দিচ্ছে, পলি মাটি কিছুই থাকছে না, সব অপসারিত হয়ে যাচ্ছে। তো অপসারিত হওয়ার ফলে কি পলি সঞ্চিত হচ্ছে না, পলি সঞ্চিত না হলে কি হবে? বদ্বীপ তৈরি হচ্ছে না। তো এই অবস্থায় নদী মোহনাটা খুব খোলা ও প্রশস্ত হচ্ছে। এই ধরনের যে খোলা আর প্রশস্ত নদী মোহনা তাকেই বলা হচ্ছে খাড়ি কোথায় দেখা যায়? আমাজন, কঙ্গো, টেমস, ক্লাইড এই সমস্ত নদীতে এরকম খাড়ির সৃষ্টি হয়েছে। তো নদীর নিম্নগতিতে মোহনার কাছে যখন নদী খাত খুব চওড়া ও অগভীর হচ্ছে, আর সেখানে পার্শ্বক্ষয় বেশি হচ্ছে, তো পার্শ্বক্ষয় বেশি হওয়ার জন্য নদীর স্রোতের বেগ কমে গেলে কি হবে? নদী অবক্ষেপণই বেশি করবে। এই অবস্থায় নদীর যে পলি, বালি, কাদা এগুলো বহন করেছিল, সেগুলো বহন করা যে সেগুলো মোহনার কাছে সঞ্চিত হয়ে সেগুলো দেখতে লাগে গ্রিক অক্ষর ডেল্টার মতো, বা বাংলায় মাত্রাহীন বয়ের মতো দেখতে লাগে। এই রকম ভূমিরূপকে বলা হচ্ছে বদ্বীপ। উদাহরণ হিসেবে বলা যায় সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের বদ্বীপ হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম বদ্বীপ। তারপর হচ্ছে কি বদ্বীপের আকৃতি বেশিরভাগ বদ্বীপ ত্রিকোণ টাইপের দেখতে হয়। তবে আকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী বদ্বীপকে আরও 3টে ভাগে ভাগ করা যায়।
একটা হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। ধনুকাকৃতি বদ্বীপ কোথায় দেখা যাচ্ছে? এই সমস্ত বদ্বীপ সমুদ্রমুখী বহিরেখায় ধনুকের মতো বেঁকে থাকে। এক্সাম্পল নীলনদ, গঙ্গা ব্রহ্মপুত্র, পো আর হোয়াং হো নদীর বদ্বীপ এই ধনুকাকৃতি বদ্বীপের এক্সাম্পল। তারপর হচ্ছে তীক্ষ্ণাঙ্গ বদ্বীপ। তীক্ষ্ণাঙ্গ বদ্বীপ মানে যার অগ্রভাগ তীক্ষ্ণ, সেই বদ্বীপ। এটা কখন হচ্ছে? যখন সমুদ্র তরঙ্গ খুব বেশি হচ্ছে বা সমুদ্র তরঙ্গ প্রবল, তখন নদী নদী বাহিত যে পলি আছে সেগুলো মোহনার উভয় দিকে উপকূল বরাবর ছড়িয়ে পড়ার ফলে মূল নদীর যে মোহনাটা সেটা দেখতে করাতে দাঁতের মতো তীক্ষ্ণ লাগে। করাতে দাঁতের মতো তীক্ষ্ণ অগ্রভাগ তৈরি হচ্ছে, তখন এইটাকে বলা হচ্ছে কি তীক্ষ্ণাঙ্গ বদ্বীপ। তো তখন দেখতে এটাকে করাতের মতো তীক্ষ্ণ অগ্রভাগ থাকছে, সেটা সমুদ্রের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়, সেটা কি বলা হয়? তীক্ষ্ণাঙ্গ বদ্বীপ। এর এক্সাম্পল হচ্ছে স্পেনের এব্রো নদীর বদ্বীপ হচ্ছে তীক্ষ্ণাঙ্গ বদ্বীপের একটা এক্সাম্পল। এক্সাম্পলগুলো মনে রাখবে, এমসিকিউ কোশ্চেন এখান থেকে আসতে পারে। তারপরে হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। এটা দেখা যাচ্ছে ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। এটা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী বদ্বীপও পাখির পায়ের মতো দেখতে। এক্সাম্পল, এই এক্সাম্পল থেকে এমসিকিউ আসতে পারে। হয়তো তোমাদের পরীক্ষায় দিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী বদ্বীপ কী ধরনের বদ্বীপের উদাহরণ, তখন অ্যান্সার হবে পাখির পায়ের মতো বদ্বীপ। এটা ছাড়া ভারতের কৃষ্ণা নদী বদ্বীপ, সেটা পাখির পায়ের মতো বদ্বীপ। তারপরের টপিক হচ্ছে কি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির জন্য অনুকূল ভৌগোলিক অবস্থা কী কী। প্রথমে তো হচ্ছে কি নদীর কাছে নদী বা সমুদ্রের স্রোতের বেগ কম হতে হবে। তারপর নদী তার মোহনার যে অংশে সাগর, উপসাগর বা হ্রদে পতিত হচ্ছে সেখানকার গভীরতাও কম হতে হবে। 3 নম্বরে হচ্ছে কি নদীর জলে যে অবক্ষেপণযোগ্য পলির পরিমাণ সেটা বেশি হতে হবে। 4 নম্বরে হচ্ছে যে নদীবাহিত পলি খুব দ্রুত অধক্ষিপ্ত হওয়ার জন্য নদীর মোহনায় সমুদ্র জলের লবণতা বেশি হতে হবে। 4 নম্বর হচ্ছে কি নদীর মোহনায় সঞ্চয়ের যে হার সেটা সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতার চেয়ে বেশি হতে হবে। এই বেশি হওয়ার জন্য মোহনা মুখে জোয়ার ভাটার আধিক্য কম হতে হবে। কি বললাম? যে নদী মোহনার মুখে যে জোয়ার ভাটা আছে, জোয়ার ভাটার আধিক্য কম হতে হবে। কেন হতে হবে এটা কেন হতে হবে? যেমন নদীর মোহনায় যে সঞ্চয়ের হার সেটা যদি সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতার থেকে বেশি হয়, মানে সঞ্চয়টা বেশি হচ্ছে, অপসারণ কম হচ্ছে। যেমন সঞ্চয়টা বেশি হচ্ছে, নদীর মোহনায় সঞ্চয়ের হার সমুদ্র স্রোতের অপসারণের থেকে বেশি হওয়ার জন্য নদীর মোহনা মুখে যে জোয়ার ভাটা তার আধিক্য কম হতে হবে। কারণ জোয়ার ভাটা বেশি হলে কী হবে? সব পলি তো ধুয়ে যাবে, সেখানে কি বদ্বীপ সৃষ্টি হবে? সেখানে বদ্বীপ সৃষ্টি হবে না। তার মানে নদীর মোহনায় প্রচুর পলি সরবরাহের জন্য নদী অববাহিকার আয়তন অবশ্যই বেশি হতে হবে। এছাড়াও আরেকটা পয়েন্ট হচ্ছে কি উন্মুক্ত সমুদ্রের তুলনায় যেখানে স্থলবেষ্টিত সমুদ্র আছে, স্থলবেষ্টিত সমুদ্রে নদী পতিত হলে বদ্বীপ গঠনের হার বেশি পায়। তার মানে কি উন্মুক্ত সমুদ্রের থেকে যদি স্থলবেষ্টিত সমুদ্রে নদী পতিত হচ্ছে, তাহলে সেখানকার বদ্বীপ গঠনের হার বাড়ে, মানে সেখানে বেশি বদ্বীপ গঠিত হয়। এরকম অনুকূল পরিবেশে গঙ্গা ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকায় বিশাল বিশাল বদ্বীপ গড়ে উঠেছে। আর যেখানে স্রোতের বেগ বেশি সেখানে বদ্বীপ সৃষ্টি হয়নি। যেমন ভারতের পশ্চিম উপকূলে নর্মদা, তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি, কারণ সেখানে স্রোতের বেগ বেশি। তারপরে পার্টটা হচ্ছে কি গঙ্গা, পদ্মা, মেঘনার এই বদ্বীপের যে সক্রিয় অংশ সেটা পৃথিবী জুড়ে একটা জলবায়ু পরিবর্তনের একটা নেতিবাচক প্রভাব ফেলছে। কেন ফেলছে? দেখো, যে গঙ্গা, পদ্মা, মেঘনা এই 3টে নদী দিয়ে যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের যে অংশ বিশেষ তৈরি হয়েছে সেটা বঙ্গোপসাগরে কোল ঘেঁষা সুন্দরবন অঞ্চলটি। সেখানে নানা ধরনের ম্যানগ্রোভ অরণ্য তৈরি হয়েছে। এই ম্যানগ্রোভ অরণ্য যেটি হচ্ছে কি বাংলাদেশের 6টা জেলা ও পশ্চিমবঙ্গের 2টো জেলা। এই পশ্চিমবঙ্গের 2টো জেলা হচ্ছে উত্তর 24 পরগনা, প্রায় 1330 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে। এই সারা বিশ্বে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের যে ফুল, পাখি, গাছ, প্রাণী, উদ্ভিদ আছে তাদের ওপর একটা প্রভাব বিস্তার করছে।
কী কী প্রভাব বিস্তার করছে। প্রথমে আসছে তাপমাত্রা বৃদ্ধি করছে, যেমন পৃথিবীব্যাপী যে বায়ুমণ্ডলের উষ্ণায়ন হচ্ছে, উষ্ণায়নের ফলে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে যে তুষারাবৃত অঞ্চল সেখানকার বরফ গলে যাচ্ছে, গলে যাওয়ার পর একের পর এক হিমশৈল ভেসে আসছে। এইভাবে উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার গলায় জলে প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে অনেক হিমবাহ পিছিয়ে যাচ্ছে। এই টাইমে 1880 থেকে 2015 সাল এই সময়ের মধ্যে ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা প্রায় 0.85 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। নেক্সট যে টপিক সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি। সমুদ্রপৃষ্ঠে উচ্চতা কেন বৃদ্ধি পাচ্ছে? এই যে বললাম হিমবাহ গলা জলরাশি সেটা সমুদ্র জলে যোগান দিচ্ছে, যার প্রভাবে কী হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে। তো সমুদ্র বিজ্ঞানীরা কিছু পরিমাপ করেছে। এই পরিমাপ অনুযায়ী 1913 সাল থেকে সমুদ্রপৃষ্ঠের যে গড় উচ্চতা সেটা বৃদ্ধি পেয়েছে 2.9 মিলিমিটার। এই একবিংশ শতাব্দীতেও এই বৃদ্ধির হার আরও বেশি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি। এই পৃথিবীব্যাপী যে জলবায়ু পরিবর্তনের ফলে 1951 থেকে 2010 সাল এই সময়ের মধ্যে সুন্দরবনের দিকে অনেক ঘূর্ণিঝড় তীব্র বেগে ধেয়ে আসছে। এই কিছু সাম্প্রতিক গবেষণায় এগুলো দেখা গেছে যে সমুদ্র সমতলে তাপমাত্রা বৃদ্ধির দরুন সাইক্লোনের পরিমাণ ও তীব্রতা অনেক মারাত্মকভাবে বাড়ছে। তো গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপের যে সক্রিয় অংশ সেখানে অবস্থিত সুন্দরবন অঞ্চলে এই সুন্দরবন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে অনেকটা জায়গা সমুদ্রের জলের তলায় ডুবে গেলে বহু বদ্বীপের সমন্বয়ে গঠিত সুন্দরবন অঞ্চলে তিনটে দ্বীপে বঙ্গোপসাগরে জলস্তর বৃদ্ধি পেয়ে তার কিছু নেতিবাচক প্রভাব পড়েছে। যেমন হচ্ছে 3টে নেতিবাচক প্রভাবের মধ্যে প্রথমটা হচ্ছে লোহাচড়া দ্বীপ। লোহাচড়া দ্বীপ কী জিনিস? তো লোহাচড়া হচ্ছে সুন্দরবন অঞ্চলের যে লোহাচড়া সেটা হচ্ছে পৃথিবীর প্রথম জনবসতিপূর্ণ দ্বীপ, যেটা সমুদ্রের জলস্তর বৃদ্ধির জন্য নিমজ্জিত হয়ে গেছে। এভাবে অনেক বছর ধরে যে ক্ষয়ের ফলে এটা সংকুচিত হতে 1995 সাল নাগাদ এই দ্বীপটা জলরাশির তলায় বিলীন হয়ে যায়। ইদানিং উপগ্রহ প্রেরিত কিছু দুঃসংবেদী চিত্র দেখে অনেক বিজ্ঞানী মনে করেছেন যে 2007 এবং 2009 সালের পর থেকে লোহাচড়া দ্বীপটা পুনরুত্থান ঘটছে এবং ভাটায় যখন আসছে সেখানে অনুচ্চ চড়ও জাগছে। তো লোহাচড়া দ্বীপ হচ্ছে কি? লোহাচড়া দ্বীপ হচ্ছে পৃথিবীর প্রথম জনবসতিপূর্ণ দ্বীপ যা সমুদ্রের জলরাশির তলায় নিমজ্জিত হয়েছে। তারপরে হচ্ছে কি নিউমোর দ্বীপ হচ্ছে এটি একটি বঙ্গোপসাগরের একটি জনবসতিহীন ছোট্ট দ্বীপ নিউমুর। তো বঙ্গোপসাগরের একটি জনবসতিহীন ছোট্ট দ্বীপ হলো নিউমুর। এটা বাংলাদেশের তালপট্টি নামে বেশি পরিচিত। তো 1970 যখন ভোলা ঘূর্ণিঝড়ের পরে সমুদ্রের বুকে এই দ্বীপটা জেগে উঠেছিল। তারপর 2010 সাল নাগাদ এই দ্বীপটা আবার নিমজ্জিত হয়ে যায়। তো সমুদ্র জলস্তরের উচ্চতা বৃদ্ধির জন্যই এই দ্বীপটি আবার নিমজ্জিত হয়ে যায়। এরপর মৌসুমি বর্ষণের চরিত্র পরিবর্তন এবং সমুদ্র সন্নিহিত এলাকার সেটা দ্বীপের নিমজ্জিত হওয়ার একটি অপ্রধান কারণ হিসাবে বিবেচিত করা হয়। তারপর হচ্ছে ঘোড়ামারা দ্বীপ হচ্ছে কি? ঘোড়ামারা দ্বীপটা হুগলি নদীর মোহনার কাছে অবস্থিত হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। এই দ্বীপটি খুবই ছোট আয়তনের। এই দ্বীপটার আয়তন 1975 সালে ছিল 8.51 বর্গ কিলোমিটার। 2012 সালে এটা কমে গিয়ে হয়েছে 4.43 বর্গ কিলোমিটার। এর কারণ হচ্ছে কি? সমুদ্রপৃষ্ঠে যে উষ্ণতা বাড়ছে সেটাই হচ্ছে এই ঘোড়ামারা দ্বীপের আয়তন কমে যাওয়ার কারণ। তো বিজ্ঞানীদের ধারণা যে এইভাবে যদি বার্ষিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে, যার জন্য এই ঘোড়ামারা দ্বীপের আয়তন কমে যাচ্ছে। এর পরের পার্টটা শুরু করব, যেখানে হিমবাহের বিভিন্ন কাজ থাকছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। ভালো করে ভিডিওটি দেখো। কোথাও যদি কোনো সমস্যা থাকে বা তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে এর যে চিত্রগুলো দেওয়া আছে সেটা দেখো, সেটা বাড়িতে আঁকা প্র্যাকটিস করো, কারণ এখান থেকে কিছু ড্রয়িং তোমাদের এক্সামে আসতে পারে। তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো মনে রাখবে। MCQ এ কোয়েশ্চেন আসতে পারে, ব্রড কোয়েশ্চেনও আসতে পারে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।
আর এই ভিডিওটিকে লাইক করে দিও। আর এটা ছাড়া তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের নাম, তোমার স্কুলের নাম কমেন্টে লিখে জানিও। আর তোমাদের যদি এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে লিখতে ভুলো না। তো এভাবে চ্যানেলটা দেখতে থেকো, আর কোনো ডাউট হলে আমি পাশে আছি। থ্যাংক ইউ সবাই।